গণমাধ্যম কর্মী হিসেবে সবসময় আসলে কিছু ইনভেস্টিগেশন করার একটা ইচ্ছা থাকে। নিজে ভোট দিতে যখন গিয়েছি, লম্বা লাইনে যখন দাঁড়িয়েছি, কয়েকজনের মতামত নিচ্ছিলাম যে গণভোটের ব্যাপারটা স্পষ্ট কিনা। আমার উদ্দেশ্য ছিল তাদের কেউ যদি বলে যে আমি বুঝিনি, যেহেতু প্রান্তিক অঞ্চলের সাধারণ মানুষ এখানে আছেন, তাদেরকে একটু বুঝিয়ে দেবো আসলে গণভোটের যে প্রশ্নগুলো। আমি দেখলাম যে তারা আসলে কিছুটা জানেন, ভেতরে গেলেন, যাওয়ার পর অনেকে ফেরত আসার পর কয়েকটা ধারাতে না দিতে পারলে ভালো লাগতো, কয়েকটা জায়গায় হ্যাঁ আমি চোখ বন্ধ করে বলবো এটা হ্যাঁ। তারপরে এটা খুব কঠিন একটা সিদ্ধান্ত অনেকের কাছে হয়তো ছিল, সবগুলো হ্যাঁ বা সবগুলো না দেয়া। কারণ কিছু কিছু বিষয় আপনি একমত হবেনি, কিছু কিছু বিষয় আপনার মনে হবে একটু নোট অফ ডিসেন্ট দিয়ে একটু দ্বিতীয়বার মূল্যায়নের সুযোগ দেওয়া হবে। আপনার মনে হয় কি এই কনফ্লিক্টটা কাজ করেছে সবার মধ্যে? আমি তো আজকে না, যেদিন গণভোটের এই 4টা প্রশ্ন তৈরি হলো সেদিনই বলেছি 4টা প্রশ্ন এমনভাবে উপস্থাপন করেছে, যেহেতু আজকে গণভোটটা হয়ে গেছে তাই এখন আমি বিশ্লেষণ করতে পারি মানে বিনা বাধায়। কারণ এতদিন বিশ্লেষণ করলে ভাবা হতো যে কোন একটা পক্ষ নিচ্ছি। এখন বলতে পারি যেটা 3 মাস আগে বলতাম, যে যখন ঐক্যমত্য কমিশনটাকে মানে প্লেস করেছে তখন আমি বারবার বলেছি সব জায়গায় যে এখন ঘরেই হবে বিয়ে বাড়ির পোলাও, যদি থাকে আগে এসেনশিয়াল সুগন্ধি চিনি গুঁড়া চাল। এই যে 4টা প্রশ্ন উনি উপস্থাপন করেছেন, ওনারা নিজেরাও এটা মেমোরি করা ছাড়া 4টা প্রশ্ন মনে রাখা, মানে মুখস্থ করা, মেমোরাইজ করা ছাড়া বা 4টা প্রশ্ন মনে রাখা অত্যন্ত কঠিন কাজ। মানে আমরা যারা প্রতিদিন কথা বলছি এটা নিয়ে, তারাও কিন্তু 4টা প্রশ্ন ধারাবাহিকভাবে বলতে পারছি না, হয়তো অনেক সময় হয়তো জিসটা বলতে পারবো। তো আমি নিজেই তো কিছু কিছু বিষয়ের ব্যাপারে আমি একটা অন্য অবস্থান ছিল। এখন আমরা তো বাংলাদেশের জবাবদিহিমূলক শাসন চাই। আমরা কিন্তু বাংলাদেশে আর এই ফেসিবাদ কর্তৃত্ব আর চাই না। সংবিধানকে পুনর্গঠনের ব্যাপারে সংবিধানকে মানে একটা নতুনত্ব দেওয়া, যে নতুনত্বটা আমাদের জবাবদিহিমূলক শাসন, স্বচ্ছ শাসনের জন্য এবং জনগণের সার্ভিস দেওয়ার জন্য প্রয়োজন, সেটার ব্যাপারে কিন্তু আমাদের সবারই একমত, আমরা সবাই একমত। তো এবং এই সংস্কার ইস্যুটা কিন্তু প্রথমত ইভেন বাংলাদেশের বড় দল হিসাবে সবার আগে কিন্তু সংস্কার ইস্যুটা বিএনপি এনেছে সামনে। তো বিএনপির সামনে এনেছে সংস্কার ইস্যুটা, সেই ইস্যুটাই কিন্তু একটা পর্যায়ে বিএনপি একটা অকওয়ার্ড সিচুয়েশনে পড়ে গেল, যে তাকে বলা হচ্ছিল বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে সে সংস্কারের বিপক্ষে। সংস্কারের আলোচনা কিন্তু 5ই আগস্টের আগে বিএনপির সাথে কিছু জোট রাজনৈতিক দল তারা করেছে। এখন 5ই আগস্টের পরে আমরা দেখেছি যে আপনি জুলাই ঘোষণা, এগুলো কিন্তু রাজনৈতিক দলের ঐক্যমত্যের ভিত্তিতে হয়েছে। কিন্তু জুলাই সনদে যেভাবে এই সংস্কার ইস্যুগুলো উপস্থাপন করা হয়েছিল, ঠিক একইভাবে কিন্তু আমাদের মানে হানা ভোটে আসেনি। তো এই যে একটা মানে পরিবর্তন, আপনি একমত হলেন একভাবে, উপস্থাপন করলেন আরেকভাবে। কিন্তু ঠিক আছে, অনেকেই বলছেন যে এগুলো তো দরকার, এগুলো ভালো কাজ। হ্যাঁ, ভালো কাজ তো অনেক ভালো কাজ আছে, কিন্তু ভালো কাজ তো রাষ্ট্রীয়ভাবে করতে গেলে, পাবলিকলি ভালো কাজ করতে গেলে ঐক্যমত্য লাগবে। আচ্ছা, একটা বিষয় আমি আর এক বিশেষ করে ঐক্যমত্য লাগবে। তো সেখানে যখন বিএনপির এক ধরনের অবস্থান ছিল, অন্যদের আরেক রকম অবস্থান ছিল, এবং আমি আপনাকে একটু আগে বলেছি যে আমি হলে বিএনপির চেয়ারপারসন হলে আমি এটা মেনে নিতাম না, যেখানে বিএনপির মতো বড় দলেরও 1 ভোট 30টা দলের মধ্যে, আবার অন্য যেটা ছোট একদম খুবই অজনপ্রিয় দল বা কম জনপ্রিয় দল তারও 1 ভোট। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে কথার সঙ্গে একটু যুক্ত করতে চাই। আপনি যেটা বললেন যে আপনি মেনে নিতেন না, এখন বড় দল হিসাবে বিএনপিকে অনেক কিছু কিন্তু মেনে নিতে হয়েছে। আমার ধারণা নির্বাচনের স্বার্থে বিএনপি এখানে ট্রেড অফ করেছে। কারণ আপনিও জানেন, আমিও জানি যে নির্বাচনে সরকারের কতটুকু আগ্রহ ছিল, বা জামাত, এনসিপি সহ তারা কি পজিশন নিয়েছিল। সেই জায়গায় এখন যদি আপনি নির্বাচনটা স্ট্র্যাটেজিক্যালি যদি আমরা বিবেচনা করি, তাহলে ধরেন যে কিছু কিছু বিষয় নোট অফ ডিসেন্ট দিয়েছে বিএনপি, এবং এই যে আপনি যেটা বললেন জুলাই সনদের স্বাক্ষরিত হয়েছে, তারা একমত হয়েছে একভাবে, স্বাক্ষর করেছে আরেকভাবে, এরকম একটু কিছু গ্যাপ আছে বা পার্থক্য আছে। এই জায়গাটায় বিএনপিকে ট্রেড অফ করতে হয়েছে কারণ নির্বাচনের স্বার্থে। কারণ আমার কাছে মনে হয় আমি একমত, কিন্তু আমি বলছি যে বিএনপির যে এই রাজনৈতিক দলগুলোর মধ্যে বিএনপির যে ওয়েট, মানে গত বিএনপির প্রতিষ্ঠার পর থেকে, সেখান থেকে তো বিএনপি বলতে পারতো যে আমি কিন্তু এই আমার ওয়েটেড ভোট এরকম, মানে এটা আমি এইভাবে বিএনপি হচ্ছে, কিন্তু আমি সেটা কি এই জায়গাটাও বিএনপি শো করে নাই, মানে অত্যন্ত স্যাক্রিফাইস দেখিয়েছে, লিবারেল অ্যাটিটিউড দেখিয়েছে, যেভাবে হোক জাতীয় ঐক্যবদ্ধ থাকুক। বিএনপি কিন্তু মানে নিজেকে স্যাক্রিফাইস করে, নিজেকে আস্তে আস্তে অনেকটা কর্নার করে কিন্তু ঐক্যবদ্ধ। এটা আমরা দেখেছি বিভিন্ন প্রেস কনফারেন্স আমরা বলতে শুনেছি যে কোনো ফাঁদে পা দেবেন না, উস্কানিমূলক অনেক কথা থাকবে, আপনারা এখন পর্যন্ত চুপ থাকুন। মির্জা আব্বাসের বক্তব্য শুনলে বোঝা যায় যে ঢাকা একটা স্পটলাইটে ছিল। আমি একটা বিষয় একটু জানতে চাই আপনার কাছে, তরুণদের তো বড় ফ্যাক্টর হিসেবে আমরা ধরেছি, কারণ 24-এর আন্দোলনের সময় এটা বলাই বাহুল্য যেটা তারুণ্য নির্ভর একটা আন্দোলন ছিল। এরপর আমরা দেখলাম কেউ জানতো না এটা যে পরবর্তীতে তরুণদের একটা রাজনৈতিক দল তৈরি হয়ে যাবে এনসিপি, এটাও জানতো না যে এনসিপি গিয়ে আবার জামাতের সাথে 11তম দল হিসেবে একটা জোট তৈরি করবে। মনে হয় কিনা তাদের যারা সমর্থক ছিলেন, ইয়াংরা, বিশেষ করে জেনজে যাদেরকে আমরা বলে থাকি, তারা আসলে ডিসিশন মেকিংয়ে নতুন করে ভেবেছে লাস্টের দিকে?
যে এই জোটটা যখন তৈরি হয়ে গেল তাহলে আমি তো এনসিপিকে ভালোবাসি, কিন্তু আমি তো জামাতের সাথে ওইভাবে একাত্ম না, বা জামাতকে আমার ভালো লাগছে, এনসিপিকে ভালো লাগতো না, তারা হয়তো একটা কনফিউশনের মধ্যে পড়ে গেছে। সেটা তো আপনি দেখেছেন, এনসিপি থেকে তো অনেকেই পদত্যাগ করেছে, অনেকেই রাজনীতি থেকে বের হয়ে গেছে। এটা তো আমরা দেখেছি অনেকগুলো এনসিপির অনেক নেতাকর্মীকে। তো সেটার তো একটা প্রভাব পড়েছে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে সেটা হচ্ছেও ইম্পর্টেন্ট হলো বৈষম্যবিরোধী আন্দোলনের পরপরই কিন্তু তরুণদের মধ্যে এক ধরনের বিভক্তি আমরা দেখেছি, এবং এই বিভক্তিটায় একটা পর্যায়ে মানে তরুণরা যদি বৈষম্যবিরোধী আন্দোলন থেকে ওই প্ল্যাটফর্মটাকে অব্যাহত রেখে, মানে প্ল্যাটফর্মটা অব্যাহত মানে আইনি প্রক্রিয়া, আইনি শাসনের ভিত্তিতে যদি প্ল্যাটফর্মটাকে অব্যাহত রেখে রাষ্ট্রকে একটা বার্গেনিং জায়গা থেকে বারবার চাপ দিত, এবং সে যদি একটা আপনার মানে একটা মিডল পয়েন্টের থেকে কাজ করতো অলওয়েজ, যে আমি বার্গেনিং এজেন্সি, আমি সব রাজনৈতিক দলগুলোকে সে চাপ দিতে পারতো, সরকারকে চাপ দিতে পারতো। তো সেই জায়গা থেকে যখন এনসিপি মানে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ বিভিন্ন জায়গায় মানে কেউ বিএনপিতে, কেউ জামাতে, কেউ বেশিরভাগ অংশ এনসিপিতে চলে আসলেন, তখন তো তরুণদেরও এই যে ভিশনটা, স্বপ্নটার মধ্যে এক ধরনের একটা ভাটা তো পড়েছেই, একটা তো আঘাত পড়েছে। তো সেই আঘাতটা কম হতো, এবং এই হানা ভোটের ব্যাপারটা, সংস্কার ইস্যুটা আরো শক্তিশালী হতো যদি বৈষম্যবিরোধী আন্দোলনটা। এই জায়গায় মনে হচ্ছে এনসিপির কথাটা যেটা হচ্ছে, ধরেন এই নির্বাচনে হয়তো বা এনসিপি আমরা যা শুনতে পাচ্ছি কিছু আসন টাসন পাবে জোটে যাওয়ার কারণে, কিন্তু এনসিপির রাজনৈতিক ভবিষ্যৎ খুবই আমি পরিষ্কার দেখি না, ধোঁয়াশাচ্ছন্ন। কারণ আমার কাছে যেটা মনে হচ্ছে, দুঃখজনক হলেও সত্য, এনসিপির যারা নেতৃত্বে আছেন এরা কিন্তু কেউ নেতা হতে চান নাই। কারণ যে কোনো সোশ্যাল মুভমেন্ট বা রেভলিউশনের পর কিন্তু নেতা তৈরি হয়। দেখেন বাংলাদেশে কিন্তু 7ই নভেম্বর পরে জিয়াউর রহমান নেতা হয়েছেন, বা 90-এর যে গণ আন্দোলনের পরে খালেদা জিয়ার নেতা হিসেবে আবির্ভূত হয়েছেন, রাজনীতির গতিপথ বদলে দিয়েছেন, বা ইরানে বিপ্লব খোমেনি, বা সম্প্রতি চিলিতে যে ছাত্রদের একটা আন্দোলন হলো ওইখানেও তো একটা ভদ্রলোক 35 বা 36 বছর বয়সী এক ছেলে নেতা হয়ে গিয়েছে। ফিনল্যান্ডে এক মেয়ে, একজন ভদ্রমহিলা 31 না 32 বছর বয়সে প্রধানমন্ত্রী হলেন। তো যে কোনো মুভমেন্টের পরে একটা নেতা তৈরি হয়, কিন্তু এনসিপির সমস্যা হচ্ছে তারা নেতা হতে চান নাই। তারা বাস্তবে যেটা হচ্ছে, তারা এই জামায়াতে ইসলামীর বি টিম হতে চেয়েছেন। তারা যেটা হতে চেয়েছেন, এটা কি এভাবে বলা যায় যে তারা নেতা হতে চাননি, নাকি সবাই নেতা হতে চেয়েছেন? না, সবাই নেতা হতে চাইলে তো অন্তত তারা এক জায়গায় বসে একজনের নেতৃত্ব মানতেন। তাদের মধ্যে নেতা হওয়ার প্রবণতার চাইতে আমার কাছে মনে হয়েছে তারা জামাতের বি টিম হওয়াটাকেই, তারা হয়তোবা প্রথম দিকে বিএনপির দিকে ভিড়তে চেয়েছিলেন, বিএনপির বি টিম কিন্তু হবে। নাহিদ ইসলাম স্পষ্ট করে বলেছে, আমরা যখন জিজ্ঞেস করেছি সংবাদ সম্মেলনে যে আপনারা তো কিছুদিন আগেই বলছিলেন জামাত নিয়ে অনেক নেগেটিভ কথা বলছিলেন, নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, এরকম রেকর্ড কথা তো আছে, জেনারেল তারপর আপনারা একসাথে কি বলেন? তারা বলে যে কৌশলগত। জেনারেল এরশাদের মুখেও তো শুনতেন, সকাল বিকাল নানা কথা বলতেন। এনসিপির লোকজনও তো একই কাজ বলে, সকালে এক কথা বলে, বিকালে আরেক কথা বলে। রাজনৈতিক দল হিসেবে দাঁড়ানোর যে প্রবণতা, একটা স্বতন্ত্র অবস্থান, লিডারশিপ ডেভেলপ করা, আপনাকে তো নেতা হতে হবে। রাজনৈতিক যদি সংগঠন বা পলিটিক্যাল ইনস্টিটিউশন হিসেবে যদি আপনি আপনার দলকে দাঁড় করাইতে চান, তাহলে তো নেতৃত্ব লাগবে। ধরেন ভাষা নিয়ে এক ধরনের নেতৃত্ব তৈরি করেছিল, সোহরাওয়ার্দী করেছে, শেখ মুজিবুর রহমানও করেছে, তাকে নিয়ে বিস্তর সমালোচনা আছে, কিন্তু উনি তো লিডার। আপনি যদি ঐতিহাসিকভাবে বিবেচনা করেন, এদের মধ্যে নেতৃত্ব গুণের কোনো প্রমাণ মানে আপনি পাবেন না। লিডারশিপের যে নানা সংজ্ঞা মাহবুব ভাই ভালো বলতে পারবেন, পলিটিক্যাল সায়েন্সে পড়ায় বা অন্যান্য সাবজেক্টে পড়ায়, এদের মধ্যে সেই লিডারশিপ কোয়ালিটি নেই। না থাকার ফলে হয়েছে কি, এই দলটা কিন্তু দাঁড়াইতে পারে নাই। এখন তারা হয়তোবা জামাতের সঙ্গে জোট করে কিছু আসন পেয়ে যাবে, নির্বাচনের পরে কি হবে আমি আসলে এদের কোনো ভবিষ্যৎ বুঝতে পারছি। আমি একটু কাজীবাবু বলবেন, আপনার একটা বক্তব্য নিতেই চাই। ধরুন তরুণদের এই অংশগ্রহণ কিছুটা আমাদের আশাবাদ তৈরি করে, কারণ তরুণরা ভীষণ রকম রাজনৈতিক সচেতন। মুশকিল হচ্ছে এখানে কিছু মতাদর্শগত পার্থক্যের কারণে একটা দ্বিধা বিভক্তি তৈরি হয়েছে। তার চাইতেও বড় কথা, যেটা মারুফ মনি খুব চমৎকার করে বলছিলেন, যে এই ভোটটা মবের বিরুদ্ধে হয়েছে। তো মানে মূল জিনিসটা একটু সংক্ষেপে বলবেন। আমার কাছে মনে হয় কি, নির্বাচিত সরকারের জন্য মব কতটা মাথা ব্যথা হবে? 1 মিনিটের মধ্যে। না, বিএনপির যে বিস্তৃত নেটওয়ার্ক, যদি বিএনপি এখন যে ট্রেন্ড দেখছি, বিএনপি আমার কাছে মনে হচ্ছে সরকার গঠন করছে। তো বিএনপি সরকার গঠন যদি করে, বিএনপির যে ঢাকা শহর থেকে গ্রাম পর্যন্ত যে বিস্তৃত নেটওয়ার্ক, আমার কাছে কেন জানে মনে হয় এই নেটওয়ার্ককে ফাঁকি দিয়ে নেটওয়ার্কটা যদি সচেতন থাকে এবং সে যদি আহ্লাদে না বসে, এবং জনাব তারেক রহমান যদি মানে দলীয় ডিভিশনের ক্ষেত্রে, বিচ্যুতির ক্ষেত্রে কঠিন সিদ্ধান্ত নেন, এবং উনি যেভাবে নিয়ে আসছেন এই গত 17 বছর যাবৎ, এবং এখন এই নির্বাচনকালীন সময়ে যেভাবে উনি রিজার্ভ থেকেছিলেন এবং যেই মানে স্মার্টনেসের সাথে ডিল করেছেন, সেটা যদি উনি অব্যাহত রাখতে পারেন,
তাহলে আমার কাছে কেন জানেন মানে এবং আইনের শাসনটা এবং ন্যায় বিচারটা যেটা উনি কমিটমেন্ট করেছেন, মানে বিএনপি কমিটমেন্ট করেছে ইশতেহারে, এটা যদি অব্যাহত রাখতে পারে, আপনি এই ধরনের সিচুয়েশন আমার মনে হয় দেখবেন না। যদি একটু দেখানো, এটা ফ্লপ করবে এবং সাথে সাথে কিন্তু একদম। পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনী অ্যাক্টিভ হয়ে যাবে। আমি আপনাকে যে কথাটা বলছিলাম আগের বার একটু, সেটা হলো হানার ভোটের ব্যাপারটা, আমরা কিন্তু এটাতে অন্য জায়গায় চলে গেছি। তো এখানে এই যে প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা হানাতে পৌঁছলাম, এখন এই 4টা ইস্যুকে এত জটিলভাবে উপস্থাপন যদি না করা হতো, আমি আরো 3 মাস আগে যখন এটা আলোচনা আসছে তখনই কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যমকে বলেছি যে মানে মনে হচ্ছে যেন ঐক্যমত্য কমিশনই এমনভাবে উপস্থাপন করছে এই হানা ভোটকে, যেন সে নিজেই এটাকে ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে। আমি সেটা বলছিলাম যে সে নিজেই ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে। এটাকে আরো সিম্পলিস্টিক হইতে আরো সহজবুদ্ধভাবে এটাকে উপস্থাপন করার চেষ্টা করা উচিত ছিল আমাদের। সেই জায়গার কারণে কিন্তু আজকে আমরা এরকম- এবং আজকে অনেকে এটাই বলছিলেন যে বার্তাটা আসলে সংস্কার দিচ্ছে, সেই সংস্কার তো সবাই চায় এবং নির্বাচিত সরকার যারা আছেন তারা হয়তো আরেকটু স্পষ্ট করে সেই বিষয়টা বাস্তবায়ন তারা করবেন, সেই প্রত্যাশা তারা রাখছেন। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আপনার দুজনকে আমাকে সময়টা দেওয়ার জন্য। এবং দর্শক, নির্বাচনে বাংলাদেশে এই ছিল আমার হাতে থাকা বিষয়গুলো, আমরা আলাপ করার চেষ্টা করলাম, ঘুরে ধরে আমরা আসলে 4টা ফ্যাক্টর নিয়ে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু সময় স্বল্পতার কারণে 3টা নিয়ে কথা বলতে পারছিলাম।